নমস্কার, আমি অমল সরকার দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় মোদির কৃষক প্রেম। আমি এই বিষয়ে বিশদে বলার আগে আপনাদের কাছে মধুরা স্বামীনাথনের কিছু বক্তব্য তুলে ধরছি। মধুরা স্বামীনাথনের পরিচয় বলার আগে আমি তিনি কি বলেছেন আজ সেই বিষয়ে দু চার কথা বলছি। মধুরা স্বামীনাথন বলেছেন যে ভারত সরকার যদি আমার প্রয়াত পিতার প্রতি সত্যিই শ্রদ্ধা জ্ঞাপন করতে চায় তাহলে দিল্লির উপকণ্ঠে যে কৃষকেরা তাদের দাবি দাওয়া নিয়ে জড়ো হয়েছেন তাদের কথা সরকার মনোযোগ দিয়ে শুনুন। তিনি প্রশ্ন তুলেছেন যে কেন কৃষকদের আটকানোর জন্য এত পুলিশ মোতায়েন করা হয়েছে, কেন কৃষকদের গ্রেপ্তার করা হবে বলে অস্থায়ী জেলখানা তৈরি করা হয়েছে। তার বক্তব্য, কৃষকেরা কি অপরাধী? তারা তো আমাদের অন্নদাতা। মধুরা স্বামীনাথন, আপনারা অনেকেই হয়তো অনুমান করতে পারছেন তিনি প্রখ্যাত বিজ্ঞানী প্রয়াত এম.এস. স্বামীনাথনের মেয়ে। এম.এস. স্বামীনাথনকে সদ্যই এক সপ্তাহ হয়নি ভারত সরকার মরণোত্তর ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করেছে। এম.এস. স্বামীনাথন কি বলেছিলেন? তার ভারতের যে কৃষির যে অগ্রগতি তাতে তার প্রভূত অবদান রয়েছে, এ নিয়ে তো কোনো সন্দেহই নেই। কিন্তু এই যে কৃষক আন্দোলন হচ্ছে, এই কৃষক আন্দোলনের সঙ্গে কিন্তু বারে বারে স্বামীনাথনের নাম আসছে এই কারণে যে তিনি একটি সুপারিশ করেছিলেন 2010 সালে। সেই সুপারিশটিতে বলা হয়েছিল যে কৃষকদের ফসল উৎপাদনের যে মূল খরচ, অর্থাৎ মূল খরচের 5 গুণ দাম যাতে তারা পেতে পারে এমনভাবেই এমএসপি বা মিনিমাম সাপোর্ট প্রাইস বা ন্যূনতম সহায়ক মূল্য বেঁধে দেওয়া দরকার এবং এর জন্যে একটি আইন করা জরুরি, অর্থাৎ সরকারের দাসত্ব থেকে কৃষকদের মুক্তি দেওয়া। সরকার প্রতি বছর আলাদা আলাদা করে এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য বেঁধে দেয়। বিজ্ঞানী স্বামীনাথন বলেছিলেন এইভাবে চলবে না, কৃষকদের আইনি সুরক্ষা দিতে হবে। তৎকালীন কংগ্রেস সরকার এই সুপারিশ মানেনি। তার খেসারত তারা 2014 সালে দিয়েছে লোকসভা নির্বাচনে, আমরা সকলেই জানি। কিন্তু নরেন্দ্র মোদীর সরকার তারা কি করছে আমরা ইতিমধ্যেই জানি যে 2020-21 সালে কিভাবে দিল্লির উপকণ্ঠে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের কৃষকেরা 3 বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে জড়ো হয়েছিলেন। তাদের আরও একাধিক দাবি ছিল। সেই যে আন্দোলন, সেই আন্দোলন ভারতবর্ষের, সেই আন্দোলনকে অনেকেই বলেছিলেন এটা নিছকই আন্দোলন নয়, এটা কৃষকের একটি বিপ্লব, একটা বড় প্রতিবাদ। এই যে অভাবনীয় প্রতিবাদের কাছে নরেন্দ্র মোদী মাথা নত করেছিলেন, তিনি 2020-র 19শে নভেম্বর তিনি দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে জানিয়েছিলেন যে 3 বিতর্কিত কৃষি আইন তিনি প্রত্যাহার করে নিচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছিলেন এটা আমাদেরই ব্যর্থতা, এই আইনগুলির ভালো কি দিক সেগুলি আমরা কৃষকদের বোঝাতে পারিনি। কিন্তু সেই দিন আরও বেশ কিছু দাবি দেওয়ার প্রসঙ্গ প্রধানমন্ত্রী খুব স্পষ্ট করে বলেননি, কিন্তু ভারত সরকারের তরফে বলা হয়েছিল যে কৃষকরা আন্দোলন প্রত্যাহার করে নিন, বাকি দাবিগুলি আবার বিবেচনা করা হবে। তারপরে এই 2 বছর কেটে গেল, এখনো পর্যন্ত দাবি আদায় হয়নি। দাবি সরকার বিবেচনা করছে কিনা সে নিয়েও কিন্তু কৃষকেরা অন্ধকারে। তাই দিল্লির উপকণ্ঠে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে ভারত রাষ্ট্রের পুলিশ, ভারত রাষ্ট্রের আধা সামরিক বাহিনী, ভারত রাষ্ট্রের কৃষক অন্নদাতার বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। কৃষকেরাও ভারত রাষ্ট্রের পুলিশ, ভারত রাষ্ট্রের আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। এই লড়াই, এই যুদ্ধ কোন দিকে গিয়ে গড়াবে বা কবে থামবে আমরা কেউ জানি না। কিন্তু এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কেন তৈরি হলো সেটাই আজকে আমাদের আলোচ্য। এমএসপি বিষয়টি কৃষকদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে বিগত কয়েক দশক ধরে দেখা যাচ্ছে যে ভারতবর্ষে কৃষক আত্মহত্যার ঘটনা প্রবলভাবে বেড়ে গিয়েছে এবং তার পেছনে একটা অন্যতম কারণ হচ্ছে যে চাষের খরচ যে পরিমাণে বেড়েছে সেই তুলনায় উৎপাদিত ফসলের মূল্য কৃষকেরা পাচ্ছেন না। আবার চাষের খরচ মেটাতে গিয়ে কৃষকদের লাখ লাখ টাকা ধার করতে হচ্ছে। এই ধার শোধ করতে না পেরে অনেক কৃষকই আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এখান থেকে সমাধান সূত্র কিন্তু এমএসপি, যা প্রয়াত বিজ্ঞানী স্বামীনাথন বলেছিলেন, ভারত সরকার যাকে ভারতরত্ন ঘোষণা করেছে সম্প্রতি। কিন্তু তার সুপারিশ নিয়ে ভারত সরকার কিন্তু একেবারে হাত গুটিয়ে বসে আছে। নরেন্দ্র মোদী আরও 5টা গুরুত্বপূর্ণ ইস্যুর মতো এই ব্যাপারেও সম্পূর্ণ মৌনী।
তিনি মণিপুর নিয়ে যেমন মৌনী ছিলেন, তেমনি কৃষকদের দাবি দাওয়া নিয়েও মৌনী। অনেকে বলতে পারেন সবে তো 3-4 দিন হয়েছে, কিন্তু আসলে কৃষকরা এই দাবি করে আসছেন বেশ কয়েক মাস ধরে। কারণ এমএসপির জন্য ভারত সরকার একটি কমিটি গঠন করেছিল, সেই কমিটিরও বয়স হয়ে গেল 1.5 বছর, তারা আজ পর্যন্ত কোনো সুপারিশ দেয়নি। কৃষকদের দাবি দাওয়া নিয়ে ভারত সরকারের তরফে মন্ত্রীরা আলোচনার প্রস্তাব দিয়েছেন, এক দফা আলোচনা হয়েওছে। আজই হয়তো আর কিছুক্ষণ পরে পাঞ্জাব থেকে ভার্চুয়াল মাধ্যমে কৃষক নেতাদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের বৈঠক হবে, কিন্তু কেউ জানে না যে এই বৈঠকের পরিণতি কী। রাহুল গান্ধী এই সুযোগে তিনি পথে নামছেন। তিনি ঝাড়খণ্ডে তার ভারত জোড়ো ন্যায়যাত্রা স্থগিত রেখে তিনি পাঞ্জাব, হরিয়ানা, দিল্লির সীমান্তে পৌঁছে যাওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি কৃষকদের প্রতি সংহতি জানাতে চান। তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন যে কংগ্রেস যদি কেন্দ্রে ক্ষমতায় আসে তাহলে তারা এই এমএসপি নিয়ে আইন করবে, স্বামীনাথন কমিটির সুপারিশ তারা কার্যকর করবে। কিন্তু আমরা সবাই জানি যে স্বামীনাথন কমিটির সুপারিশ কার্যকর করার জন্য কংগ্রেস আরও 3 বছর সময় পেয়েছিল। 2010-এর পরে 2014 এই সময়ের মধ্যে প্রায় 3-3.5 বছর সময় পেয়েছিল। কংগ্রেস সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। ফলে কংগ্রেস যে কৃষক স্বার্থে খুব একটা জোরালোভাবে কৃষকদের পাশে ছিল এমন কথা বলা যাবে না। কিন্তু নরেন্দ্র মোদী তিনি সম্প্রতি বলেছেন যে ভারতবর্ষে যে জাতপাতের লড়াই, এই জাতপাতের রাজনীতির সঙ্গে তিনি নেই। তার কারণ তার কাছে জাত বলতে হচ্ছে 4টি সম্প্রদায়: নারী, যুবা, দরিদ্র মানুষ এবং অন্নদাতা বা কৃষক। সেই অন্নদাতা বা কৃষকদের ব্যাপারে নরেন্দ্র মোদীর অবস্থানটি কেমন, সেটাই কিন্তু আজকে আমাদের আলোচ্য। গোটা দেশের মানুষ এই নিয়ে কিন্তু জানতে চায় যে নরেন্দ্র মোদী কি করছেন। না, নরেন্দ্র মোদীর সরকার কিন্তু এখনো পর্যন্ত কোনো ইতিবাচক ইঙ্গিত দেয়নি। তার কিছু রাজনৈতিক ব্যাখ্যা আজকে আমি আপনাদের সামনে এখানে পেশ করতে চাই। যে 2021-এ যখন নরেন্দ্র মোদীকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হলো এবং আইন প্রত্যাহার করতে হলো, সেই কৃষকেরা আজ আবার রাজপথে নামা সত্ত্বেও কেন কেন্দ্রীয় সরকার সেইভাবে তৎপর নয় আন্দোলন মোকাবিলায় বা কৃষকদের দাবি দাওয়া মেটানোতে? তার একটা বড় কারণ হচ্ছে, এক তো হচ্ছে এই কৃষকদের একটা বড় অংশ ধনী এবং বা মধ্যবিত্ত সম্প্রদায়ের অংশ। ভারত সরকার বিজেপি মনে করছে এখানেও তারা একটা সমীকরণের রাজনীতির গন্ধ পাচ্ছে বা সেই কৌশলে তারা যাচ্ছে। তারা মনে করছে যে যে দরিদ্র কৃষক, যারা প্রান্তিক কৃষক, যাদের জমি জমা অনেক কম, তারা এই আন্দোলনের সঙ্গে নেই। নরেন্দ্র মোদীর সরকারের একটি স্কিম আছে, বছরে কৃষকদের 6,000 টাকা করে দেওয়া হয় 3 কিস্তিতে। একটি প্রস্তাব আছে এই টাকার অঙ্ক 8 থেকে 10,000 টাকা করা হতে পারে, যার দ্বারা উপকৃত হবেন গোটা দেশের গরিব কৃষকেরা। ফলে এটা একটা বড় কারণ যে মোদী সরকার মনে করছে যে কৃষকরা এখানে আন্দোলনে নেমেছে, তাদেরকে অতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। তার কারণ কৃষকদের মধ্যে একটা বিভাজন বা একটা বিভেদের রাস্তা তারা খুঁজে পেয়েছে এবং এটা বাস্তব যে কৃষকেরা দিল্লির উপকণ্ঠে জড়ো হয়েছেন তারা আর্থিকভাবে অন্তত খুবই পশ্চাৎপদ, এ কথা বলা যাবে না। হরিয়ানা, পাঞ্জাব এবং পশ্চিম উত্তরপ্রদেশ এবং রাজস্থানের একাংশে যে কৃষকরা এখানে আন্দোলন করছেন, তারা কিন্তু তাদের একটা বড় অংশ কিন্তু যথেষ্ট ধনী, যথেষ্ট সম্পন্ন, যে কারণে সেখানে বিপুল পরিমাণে রসদ তারা ট্রাক্টরে চাপিয়ে নিয়ে চলে এসছেন। কোনো কৃষক বলেছেন আমরা 6 মাস অবস্থান করার জন্য প্রস্তুত, সেই পরিমাণ জ্বালানি, খাদ্য ইত্যাদি তারা নিয়ে এসছেন। ফলে তাদের যে একটা আর্থিক সঙ্গতি আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। মোদী সরকার মনে করছে যে এর বাইরেও যে বিপুল সংখ্যক কৃষক আছে তাদের কাছে সরকার পৌঁছে যাবে বাটন টিপে, অর্থাৎ নরেন্দ্র মোদী কম্পিউটারে বাটন টিপে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবেন। এবং যে প্রস্তাব জানা যাচ্ছে, কোনো সরকারিভাবে নিশ্চয়তা নেই, কিন্তু রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে প্রবল আলোচনা আছে যে প্রধানমন্ত্রীর এই যে 6,000 টাকা করে দরিদ্র কৃষকদের দেন, সেই টাকার অঙ্ক বাড়িয়ে দেওয়া হবে। এ তো গেল একটি দিক, অর্থাৎ যেভাবে এখন দোল দেওয়া হচ্ছে নানান ব্যাপারে সুবিধা দিয়ে ভোট কেনা, এটা গেল সেই ফর্মুলা। এর বাইরেও আরও একটি ফর্মুলা আছে একেবারেই রাজনৈতিক। উত্তর প্রদেশের পশ্চিম ভাগে যেখানে এই আন্দোলন দানা বেঁধেছে, সেখানে বিজেপি তাদের নতুন সঙ্গী খুঁজে পেয়েছে, আরএলডি, রাষ্ট্রীয় লোকদল, যাদের সঙ্গে
পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকদের একটা বড় অংশের গভীর যোগ আছে। রাজনৈতিকভাবে তারা আরএলডি সহযোগী, আরএলডি চলে এসছে এনডিএতে, ফলে বিজেপি সেখানে অনেকটা নিশ্চিন্ত। আরও যে তৃতীয় কারণটি, সেটি হচ্ছে যে কৃষক আন্দোলন বা এই ধরনের যে সামাজিক আন্দোলন যেগুলো সোশ্যাল মিডিয়া থেকে তৈরি হচ্ছে, ভারতবর্ষে অন্তত এখনো পর্যন্ত ভোটের বাক্সে সেগুলি খুব বড় ধরনের প্রভাব ফেলতে পারেনি। এর আগের দফায় যে কৃষক আন্দোলন হয়েছে, তারপরে পাঞ্জাবে নির্বাচন হয়েছে, উত্তরপ্রদেশে নির্বাচন হয়েছে। উত্তরপ্রদেশে ৩৫ বছর পর যোগী আদিত্যনাথ প্রথম মুখ্যমন্ত্রী, যিনি দ্বিতীয়বার সরকারে টিকে রইলেন, অর্থাৎ টানা দুবার সরকার চালাচ্ছেন। এবং সেই পশ্চিম উত্তরপ্রদেশে কিন্তু বিজেপির ভোট বাক্সে কোনো ধস নামেনি, অন্তত কৃষক আন্দোলনের জন্য। একইভাবে আমরা যদি দেখি যে সিএএ বিরোধী যে আন্দোলন, অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনও কিন্তু সোশ্যাল মিডিয়া বা নাগরিক সমাজের দ্বারা সোশ্যাল মিডিয়ার মারফত সবচেয়ে বেশি চালিত হয়েছিল। সেই আন্দোলনেরও কোনো প্রভাব কিন্তু ওই আন্দোলন পরবর্তী নির্বাচনের ভোট বাক্সে পড়েনি, অন্তত নরেন্দ্র মোদী বা তার দলকে বিপাকে ফেলেনি। ফলে নরেন্দ্র মোদী আজকে মনে করছেন যে কৃষকেরা দ্বিতীয়বার পথে নামলেও তার খুব একটা বিপদ নেই, যদিও শিয়রে লোকসভা ভোট এবং মোদির টার্গেট 400+। 400 হয়তো অনেক বেশি চাওয়া, কিন্তু বিজেপি যে 303 থেকে ছাপিয়ে অনেক দূর এগোতে চায় সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং তারা নিশ্চিত যে কৃষক আন্দোলন তাদেরকে কোনো রকম বিপাকে ফেলবে না। তার কারণ বিজেপি নেতৃত্ব নিশ্চিত যে কৃষকদের গরিব আর বড়লোকে ভাগ করে দেওয়ার যে কৌশল তারা নিয়েছেন, সেই কৌশল পুরোপুরি সফল হবে। ফলে নরেন্দ্র মোদী এবং বিজেপি তারা 400 পারের যে ডাক দিয়েছেন তা নিয়ে আপাতত বিচলিত নন। এখন দেখার রাহুল গান্ধী কৃষকদের পাশে গিয়ে কোনোভাবে মোড় ঘোরাতে পারেন কিনা। নমস্কার, শুভরাত্রি।